জয় জগন্নাথ, জয় বলদেব, জয় মা দেবী সুভদ্রার জয়। আজকে 3 দেবতার নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আমি যে মন্দিরে নিয়ে এসেছি সেটা জগন্নাথ মন্দিরে শুধু জগন্নাথ দেব না, সঙ্গে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, মাতা সীতা, বজরংবলী সবাই সঙ্গে কিন্তু দর্শন করাবো, সবাইকে পুজো দেওয়া, দর্শন করা। এছাড়া আরও নানা রকমের দেবদেবী আছে, তো চলুন এক এক করে শেয়ার করতে থাকবো। যদিও আমরা জগন্নাথ মন্দির বলতে পুরীকেই বুঝি, কিন্তু আমাদের কলকাতায় খিদিরপুরে একটা জগন্নাথ মন্দির আছে, আর এই জগন্নাথ মন্দির নতুন তৈরি হয়েছে নিউ টাউন কলকাতায়। তো তবে এই জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, কিভাবে মন্দির তৈরি হলো, আর আশেপাশে কি মন্দির আছে সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার ভিডিও হলো নিউ টাউন শ্রী জগন্নাথ মন্দির। তো এই মন্দির কিভাবে তৈরি হলো, কবে উদ্বোধন হলো, কিভাবে উদ্বোধন হলো, এই মন্দিরের আশেপাশে কি আছে, আর কি কি মন্দির আছে, এখানে ভোগ প্রসাদ কীভাবে পাওয়া যায়, কিভাবে পুজো হয়, কবার পুজো হয়, কিভাবে আরতি হয়, সবটাই এক এক করে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমার আজকের ভিডিও। আর আমার চ্যানেলটা যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, ও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া। কথা বলতে বলতে মন্দিরের ভিতরে ঢুকেই গেছি। সারা মন্দিরে রামায়ণ মহাভারতের নানা কাহিনী রচিত, এক এক করে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, আমরা বিশ্বকর্মা পুজোর দিন সকালে পুজো পাঠ সেরে লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি। তো লিফটে উঠে গেছি। হ্যালো, আজকে বিশ্বকর্মা পুজোর বিকেলবেলা, এখন আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমবেলা টাইটেল দেখে তো এতক্ষণে আপনারা সবাই জেনেই গেছেন, তবু আমি লিফটে যাওয়ার সময় যে কথাগুলো বলেছি সেটাও শেয়ার করলাম। তো সকালবেলা গাড়ি পুজো হয়েছে, দেখুন সেই ফুলও রয়েছে, জবা ফুল একদম নেতিয়ে গেছে। তো যাই হোক, কাকমশাই আবার একটু গ্লাসটা মুছে নিল, আমি ততক্ষণে গাড়িতে বসে যাচ্ছি। আর যেহেতু 3টে সাড়ে 3টের মধ্যে বেরোনোর ছিল, তো আমরা একটু তাড়াতাড়ি করেই যাব। তো যেই গাড়িতে উঠলাম, দেখুন মুখটা একটু স্যাড স্যাড লাগছে। তো স্যাড স্যাড লাগার কারণ আছে। উঠেই তিনি প্রথম ভাষণ শোনালেন, তেল পাওয়া গেলে যেই গন্তব্যে যাওয়ার সেখানে যাওয়া হবে, না হলে যাওয়া হবে না। তো আমি তো জগন্নাথকে ডাকতে থাকলাম যে তেল যেন পেয়ে যাই। আসলে বিশ্বকর্মা পুজোর দিন তো তেল পাওয়া যাবে কিনা, পেট্রোল পাম্প খোলা থাকবে কিনা। যাই হোক, আমাদের বাড়ির থেকে বেরোচ্ছি, এইটাই হলো আমাদের বেরোবার রাস্তা আমাদের কমপ্লেক্স থেকে। আর সোজা যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা হলো ভুটান হাউস, মানে ভুটান রাজার বাড়ি। আর রাস্তাঘাট একটু বেশ ফাঁকাই ছিল, এই জন্যই আজকের দিনটা একটু বেছে নিলাম যে রাস্তায় বাস বা গাড়ি অনেক কম চলবে, কেন অনেকে বিশ্বকর্মা পুজোতে ছুটিতে থাকে, ড্রাইভাররা অনেকে পুজো করেন। আর এই যে ডান হাতে যে বিবি ব্যাঙ্কোয়েট হলটা, মানে বাণী বক্সী ব্যাঙ্কোয়েট হলটা, এটা আমাদের ফিল্ম স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলার ফিল্ম স্টার, তার মামাবাড়ি। তো যাই হোক, এখানেও বিশ্বকর্মা পুজো হচ্ছে এই স্যালুনের। চলো দুগ্গা দুগ্গা করে বেরোচ্ছি, তেল পেলে তবে যাওয়া হবে, তাই তো? যেখানে যাওয়ার। আজকে বিশ্বকর্মা পুজোর দিন, পেট্রোল পাম্পে তেল পাবো কিনা। যেহেতু নিউ টাউনে যাব, নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে, আদৌ মিষ্টির দোকান আছে কিনা বা পাবো কিনা, সেই জন্য আমাদের এখানে যে গাজীপাড়াতে বাসন্তী মিষ্টির দোকান, এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। পেট্রোল পাম্প থেকে ঠাকুর ঠাকুর করে তেল ভরাই হলো, তখনই বুঝলাম যে ভগবান হয়তো সহায় আছে। তারপরে এখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মানে আমি যশোর রোড দিয়ে যাচ্ছি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি পার হয়ে সোজা আমি 1 নম্বর হয়ে নিউ টাউনের রাস্তা ধরবো। রাস্তা দেখুন বেশ ফাঁকা। এবার আমি চলে এসেছি CC2। এছাড়া মাঝখানে চিনার পার্ক পরে কৈখালি কয়েকটা স্টপেজ পার হয়ে CC2 হয়ে আমি এবার মঙ্গলদ্বীপ বা আকাঙ্ক্ষার মোড় হয়ে সোজা চলে যাব নবাবপুর হয়ে একদম বিশ্ব বাংলা গেট। এইটা দেখুন সোজা রাস্তা নিউ টাউনের। এইটা যেতে যেতে বাঁ হাতে পড়বে নবাবপুর, এখান থেকেও কিন্তু রাজারহাট যাওয়া যায়, অটো স্ট্যান্ড আছে। আর ডান হাতে হলো যে কলকাতার নতুন পার্ক, ইকো পার্ক, সেই ইকো পার্ক। সামনেই ইকো পার্কের 4 নম্বর গেট, আর বাঁ হাতেই যে অটো স্ট্যান্ড চলে গেল, এখান থেকে রাজারহাট যাওয়া যায়। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি পেচার মোড়, এখান থেকেও কিন্তু রাজারহাট যাওয়া যায়, মানে আমার বাপের বাড়ি খুব। দেখুন সামনেই আসছে বিশ্ব বাংলা গেট,
এই বিশ্ব বাংলা গেটে নেমে সামনে একটু এগিয়ে গেলেই হেঁটেই কিন্তু পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা সাপুরজির মোড় বলবেন, তাহলেই পৌঁছে যেতে পারবেন। 15 টাকা করে নেয়, আর বাসও চলে। অটোতে একটু ওয়েট করতে হয়, কিন্তু বাস যায় 10 টাকা, অটো হলো 15 টাকা। আর দমদম থেকে হোক, 1 নম্বর থেকে হোক, আপনারা নিউ টাউন এই বিশ্ব বাংলার গেটে কিন্তু সমস্ত বাস পেয়ে যাবেন। এই যে এটা হলো বিশ্ব বাংলা গেট, এখান থেকে লেফট হ্যান্ডে যেতে হবে। এখানে একটু এগিয়ে গেলে কিন্তু আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, বা এই মোড় থেকেই আপনারা সাপুরজির যে কোনো বাস পেয়ে যাবেন। বাসে উঠে বা অটোতে বলতে হবে কারিগরি ভবন বা হাজরা কালীবাড়ি মোড়, এটাই হলো স্টপেজ, পাচুরিয়া ধর্মতলা। তো দেখুন বিশ্ব বাংলা গেট এসেই গেছি। এখান থেকে আমাদের গাড়ি কিন্তু এই যে লেফট টার্ন নিয়ে নিল। এখান থেকে সোজা একটু এগিয়ে গেলেই কিন্তু একটা বাস স্টপেজ আছে, এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, আর অটোও আছে। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, রাস্তা একটু ফাঁকা, অটো কম দেখা যাচ্ছে, একটা দুটো দেখা যাচ্ছে। একটু আগিয়ে গেলেই দেখলাম অনেকগুলো অটো রয়েছে, এখান থেকেই কিন্তু আপনারা অটো করে যেতে পারবেন, একদম জগন্নাথ মন্দির বললেই নিয়ে যাবে। এই রাস্তায় আমিও প্রথম আসলাম, চারপাশে বেশ গাছ, ফুলের গাছ। এই যে যথারীতি আমাদের ডেস্টিনেশনে অলমোস্ট এসেই গেছি গুগল সার্চ করে, কিন্তু সমস্যা হলো এইটা হলো সোজা টার্ন নিয়েই কিন্তু সোজা যে রাস্তাটা সেটা হলো বড় রাস্তা, আর গুগল কি করে না একদম শর্টকাট দেখায়, মন্দিরের কাছে নিয়ে যাবে। এর জন্য একটা একদম ন্যারো রোড দেখালো, কিন্তু সেটা একটু জিজ্ঞেস করে নেবেন। যথারীতি গুগল দেখে আমার কর্তামশাই এই ন্যারো রোডটা ধরে নিয়েছে, একটা গ্রামের মধ্যে দিয়ে, যদিও সম্পূর্ণটাই গ্রাম, এখনও জঙ্গল রয়েছে অনেক। একদম দেখুন মন্দিরের কাছে চলে আসছি, দূরে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর তার পাশেই আছে কিন্তু বড় জগন্নাথ মন্দির। তো এই যে বড় গাড়ি দুটো পাশাপাশি ক্রস করতে গিয়েই কিন্তু আটকে যাচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু বেশ চওড়া। আসার সময় সেই বড় রাস্তা দিয়েই, পরে আমার হাজব্যান্ড কিন্তু গাড়ি টার্ন করে সেই বড় রাস্তা দিয়েই ঢুকেছে। এটাই গুগল দেখানোর জন্য এই ন্যারো রোডে চলে আসলাম। যাই হোক, চেঞ্জ করে আমি তো এখানেই নেমে পড়লাম, যেহেতু একদম মন্দিরের কাছে। হ্যালো, আমার পেছনেই হলো জগন্নাথ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমি এর ভেতরে ঢুকি, তারপরে এর ভেতরে কি আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, নতুন জগন্নাথ মন্দির হয়েছে, এর চারপাশটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মন্দির যেটা এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মূল মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু সাইডে কিছু কাজ বাকি, গেট তৈরি বাকি। আমি সাইড দিয়ে ঢুকেছিলাম। এইটা হলো ফ্রন্ট। তো মন্দিরটা পুরো সম্পূর্ণ রামায়ণ মহাভারতের নানা কাহিনী দিয়ে রচিত, এছাড়া বিষ্ণুর 10 অবতার এখানে। এটা ভীষণই ভালো লাগছে। প্রথমে দেখলাম কুর্ম অবতার, তারপরে বরাহ, তারপরে বিষ্ণু অবতার বা রামচন্দ্র, কৃষ্ণ, তারপরে মৎস্য অবতার, এছাড়া পরশুরাম, বুদ্ধ, সমস্ত অবতার এখানে এক এক করে সাজানো। আর একদম মূল মন্দিরের ফটকের ওপরে রয়েছে সমুদ্র মন্থন। এখানে চারপাশটা সুন্দর করে কিন্তু সাজানো, গেট গ্রিল দেয়া, গেটগুলো এখনও ইনকমপ্লিট। আর এইটা হলো কালো গ্রেনাইট দিয়ে কিন্তু এই স্তম্ভটা তৈরি করা, ওপরে অবশ্যই আছে পাথরের গরুর দেব। তো সুন্দর মন্দিরটা, চারপাশটার মন্দিরের ওপরে কিন্তু ধ্বজাও আছে, চক্রও আছে। আর এই মন্দিরের উচ্চতা হলো 90 ফিট, যতদূর আমি জানি। ওনাদের কাছে জিজ্ঞেস করেছি। আর দেখুন মন্দিরের কারুকার্য দেখতে দেখতেই আপনার ঘন্টাখানেক সময় কেটে যাবে, এত সুন্দর। এখনও দেখতে পাচ্ছেন গেটগুলো ইনকমপ্লিট। ঢোকার মূল প্রবেশদ্বারে দুটো বড় গেট, আর এইটা সাইডের দিকে, হয়তো পরবর্তীকালে যখন ভিড় ঠিড় হবে এদিক দিয়ে বের করাবার জন্য এখানেও একটা গেট করা হয়েছে। চারপাশটা কিন্তু সুন্দর গ্রিল দিয়ে, মার্বেলের পিলার দিয়ে সুন্দর ঘেরাও করা, এছাড়া গাছগাছালি, লাইট বসানো। তো চলুন, কনস্ট্রাকশন দেখে বুঝতেই পারছেন এখন কাজ হচ্ছে। তো আমরা চলুন আস্তে আস্তে ভেতরে যাই। আর মূল মন্দির বা যেখানে ঠাকুরের বিগ্রহ আছে সেটা তো তৈরি হয়েই গেছে। আর দেয়ালে এত সুন্দর দেখুন, চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে করতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। এছাড়া রামায়ণের কাহিনী, তাছাড়া মহাভারতের কাহিনী, শ্রীকৃষ্ণ রথে সারথি হয়ে অর্জুন যুদ্ধরত। তো এই মন্দিরের চত্বরটা চারপাশটা এরকম। এই দেখুন বিষ্ণুর কুর্ম অবতার, বরাহ অবতার আর রাম অবতার, এরকম 10 অবতারই কিন্তু রয়েছে এক এক করে। এখানে মৎস্য অবতার, নরসিংহ অবতার আর কৃষ্ণ অবতার। আর এখানে এই দেখো মন্দর পর্বত যেটা, সেইটাতে
সমুদ্র মন্থনের পরে একদিকে দেবতা একদিকে অসুর যে বাসুকী নাগকে টানাটানি করছেন অমৃতর জন্য, যে সেইটাও এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে যে গরল মহাদেব সেটা সেবন করছেন সেটাও আছে। আর এখানে ওপরে যে কৃষ্ণের মূর্তিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ জগন্নাথ দেবের মূর্তি এটা এখানে। আর এখানেও আছে বুদ্ধ অবতার, আরও নানা রকমের অবতার। এখানে চারপাশে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন বাঁধানো লাইটের ব্যবস্থা আছে যে এখানে বাচ্চারা আসলেও দৌড়ে খেলে বেড়াতে পারবে। বিশাল বড় চত্বর, উঠোন, আর এই যে পাথরের তৈরি গরুর দেবতা উপরে প্রতিষ্ঠান করছেন। পুরো গ্রেনাইটের স্তম্ভ যেরকম পুরীর মন্দিরে আছে সেরকম। আর সম্পূর্ণ মন্দিরটা খুবই সুসজ্জিত, খুবই সুউচ্চ বিশাল মন্দির। এই যে শ্রী চৈতন্যদেব জগন্নাথকে মহাপ্রভুকে ডাকতে ডাকতে চলে যাচ্ছেন, এই যে রাম সীতা এখানে বনবাসকালে যে বসে গল্প করছেন বা সোনার হরিণ চাইছেন সেই সমস্ত চিত্র এখানে দেখুন। অর্জুন যুদ্ধরত, কৃষ্ণ তার সারথি ঘোড়ায় রথে আছেন, সবই এই যে কুর্ম অবতার, বড় অবতার, রাম অবতার, এছাড়াও কিন্তু আরও আছে। সমস্ত কিন্তু দেখতে দেখতেই আমার মানে এখানে বাইরেই ঘন্টাখানেক সময় চলে যাচ্ছে। তো ভেতরে আর কখন ঢুকবো, যদিও তখন আমি 4টে সাড়ে 4টে নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম। দিনের আলো ছিল, গর্ভগৃহের ভেতরে লাইট আলো জ্বললেও বাইরেটা কিন্তু যথেষ্ট আলো ছিল। তখনও মন্দিরের বাইরের আলো দেয়নি, কিন্তু এত সুন্দর। আর এই যে বিগ্রহটা দেখুন শ্রীকৃষ্ণের পুরো জগন্নাথের মুখের আদলে। এছাড়া কিন্তু মা দুর্গার কোলে কিন্তু মহাদেব শয়ন করত, সিংহ দুয়ার। আর এই যে দেখুন কত সুন্দর চক্র ধ্বজা সমস্ত কিন্তু আছে। আর মন্দিরটা এতটাই উঁচু আর এত সুন্দর কারুকার্য, মানে দেখে শেষ করা যাবে না। আর বাইরেও দেখুন কিছু দোকানিরা এখানে প্রসাদ সাজিয়ে বসেছে, যারা আসবেন তারা এখান থেকে কিছু টুকটাক কিনবেন এই জন্য। আর মন্দিরের বাইরের চত্বরে কিন্তু এরকম 2-3টে বট গাছ আছে। এই বট গাছটা সুন্দর বেদি করা আছে। এই যে মূল গেট, এই গেটের এই পাশে দুটো গেটকে জয়েন্ট করে মাঝখানে একটা কিছু ব্যবস্থা করছে, হয়তো জুতো রাখার ব্যবস্থা এখনও হয়নি। আস্তে আস্তে কনস্ট্রাকশন তৈরি হলে বোঝা যাবে। সবে 2 মাস 5 দিন হয়েছে আমি গেছি, তো এইটা হয়ে গেলে বোঝা যাবে জুতো রাখার কোথায় ব্যবস্থা। এটা জিজ্ঞেস করিনি। ঢুকেই বাঁদিকেই কিন্তু আছে একটা সুন্দর জলের ফোয়ারা বা ফাউন্টেন। তো চলুন সেই ভেতরে যাই। আর এখানে ময়ূর পালকও কিন্তু পাওয়া যায়। এই যে এইটা হলো মূল ফটক, বড় বড় গেট লাগানো হয়ে গেছে। দেখুন এসেই গেছি, এটা হলো মেন এন্ট্রান্স। আমি প্রথমে পেছনটা দিয়ে দেখিয়েছিলাম, এটা মেন এন্ট্রান্স। এখন চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে সম্পূর্ণ মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেহেতু গাড়ির থেকে নেমে পড়েছিলাম মন্দিরের সামনে, তো যে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য সেটা আনা হয়নি। তো কর্তামশাই আবার গাড়ির থেকে মিষ্টি নিয়ে এসে এবার জুতো রাখার জায়গা খুঁজছেন। এই দেখুন বাঁ দিকে হলো ফোয়ারাটা, হয়তো একটু পরে এটা চালু করবে, আর দিনের বেলা চালু করে কিনা জানি না। আমি যখন প্রথম মন্দিরে ঢুকলাম তখন গোটা 15-20 লোকজন ছিল। আস্তে আস্তে কিন্তু লোকজনের ভিড় হচ্ছে। আসলে 6টা সাড়ে 6টার থেকে সন্ধ্যা আরতি, গান বাজনা, কীর্তন সমস্ত চালু হয়ে যায়। আর মন্দিরে ওঠার যে সিঁড়িগুলো এত সুন্দর, কেন কি যে কোনো ঠাকুর দেবতার মন্দিরেই তো বয়স্ক মানুষরা আসতে চায়, কিন্তু তারা সিঁড়ি ভাঙতে পারে না। কিন্তু এইখান থেকে সিঁড়ি বেয়ে উঠতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই যে এই মূর্তিগুলো এত সুন্দর করে বানানো, এইগুলো বারবার আমার দেখতে ইচ্ছা করছে। আর মূল বিগ্রহ এখানে গর্ভগৃহ হলো 3টে আছে। আর সিঁড়িগুলো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, কত ফ্ল্যাট সিঁড়ি করেছে। এছাড়াও কিন্তু এখানে আছে দেখুন অদ্বৈত আচার্য, নিত্যানন্দ মহাপ্রভু, এছাড়া চৈতন্যদেব, যেটা নবদ্বীপের পথে পথে উনি হরিনাম সংকীর্তন করে বেরিয়েছেন, তারও এখানে সুন্দর মূর্তি তৈরি করা আছে। এগুলো প্লাস্টার প্রাইসের কিনা আমি জানি না। উপরে দেখুন পরশুরাম, তারপরে কার্তিক ভগবান সমস্ত কিন্তু এখানে তৈরি করা, মানে বাচ্চারা আসলেও এখানে কিছু শিখতে পারবে, জানতে পারবে। এছাড়া বড়দেরও কিন্তু দারুণ লাগবে। অ্যাটলিস্ট আমার তো খুব সুন্দরই লাগছে, মানে মন ভরে যাচ্ছে দেখে দেখে, আশ মিটছে না। বাইরেই তো, আমি ভেতরে এখনও পর্যন্ত ঢুকতে পারিনি। 2 সাইডেই কিন্তু এইভাবে হরিনাম সংকীর্তনের, মানে নদিয়ার পথে পথে যে হরিনাম সংকীর্তন সেটা আছে। বুদ্ধ অবতার দেখুন, কামধেনু গাই, ছোট্ট গোপাল, বালগোপাল যেটা।
আর এই যে জগন্নাথ মন্দির যে উদ্বোধন হয়েছে এই যে 26শে আষাঢ় 1431 ইংরেজির 11th জুলাই 2024 সেইটার ব্যানারটা কিন্তু এখনও এখানে রয়েছে। এছাড়া বজরংবলী রয়েছে, যেহেতু রাম সীতা লক্ষ্মণ আছে বজরংবলী তো থাকবে, এই গ্রামের ছবিও রয়েছে। আর এখানের যে সভাপতি বা এখানে যে সম্পাদক দুজনার নাম রয়েছে, নিরঞ্জন নস্কর ও বাপি মণ্ডল, তাদের মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। প্রণাম টনাম হয়ে গেছে, সব প্রণাম টনাম করে ইনি এখন বসে গেছেন ক্লান্ত হয়ে। হ্যাঁ, লাইট দেবে, আগে পুজো দিয়ে আসি। দেখুন এখানেও মৎস্য অবতার, তারপরে নৃসিংহ অবতার ও কৃষ্ণ অবতার, এইখানেও 3টে অবতারের সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বুদ্ধ নবম অবতার যেটা, আর এইটা আমি বলতে পারছি না ছবিটা, যাই হোক অনেক কিছুই ভালো করে দেখিনি, ভিডিও করব না দেখব না পুজো দেব, মানে সব মানে কনফিউজ হয়ে গেছে আমি, মানে এত মোহিত হয়ে গেছি, মানে এত সুন্দর, মানে দেখে দেখে মানে আশ মিটছিল না। 3 ঘন্টা যে কোথার থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। তো কর্তামশাই তো প্রণাম করে এখানে বসে গেছে, চেয়ারগুলোও খুব সুন্দর, যাই হোক এতটা গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছে। চারপাশে সুন্দর গাছ বসিয়ে দিয়েছে, লাইটেরও হয়তো ব্যবস্থা আছে। দেখুন বাইরে ঘুরতে ঘুরতে ফোয়ারাটা চালুই করে দিয়েছে, আস্তে আস্তে রোদটা চলে গিয়ে বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকারও নামছে। আর ফোয়ারাটায় কিন্তু শুধু সাদা জল না, বেশ কালারিং, মানে লাইট দেওয়া আছে, সবুজ, পিঙ্ক, তারপরে নীল, সমস্ত রঙের কিন্তু কালার হচ্ছে, মানে আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। আর এদিকে বাইরেও লাইট জ্বালানো হয়ে গেছে। কি অপূর্ব শোভামণ্ডিত মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা দেখুন, অসাধারণ। কলকাতার বৃহৎ ও দ্বিতীয়তম জগন্নাথ মন্দির, খিদিরপুরে একটা জগন্নাথ মন্দির আছে, ওটাও অনেক পুরনো। তা যাই হোক, এই জগন্নাথ মন্দিরটা জাস্ট এই 2024-এর 11th জুলাই উদ্বোধন হয়েছে। জাস্ট 2 মাস 5 দিন হয়েছে আমি এই জগন্নাথ মন্দির দর্শন করলাম। এত তাড়াতাড়ি জগন্নাথ দেবের দর্শন করতে পারবো এত সৌভাগ্য আমার কপালে আছে সেটা জানা ছিল না। এবার চলুন মূল গর্ভগৃহে চলেই যাই। অনেকক্ষণ ধরে বাইরেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দর্শন করালাম, আর বাইরেটা নিজেরই দেখতে এত ভালো লাগছে, তো আর কি করা যাবে, কিন্তু ভেতরে গর্ভগৃহ তো দেখতে হবে। দেখুন কত ছোট ছোট বাচ্চাও চলে এসছে। ও মন্দিরে ঢোকার আগেই দেখলাম এখানে গণেশজি রয়েছে, তো প্রথমে যে কোনো কাজেই গণেশজিকে দর্শন করে নেওয়া ভালো, তো তাকেও একবার দর্শন করে নিলাম। এই তার পাশেই আছে রাম সীতা লক্ষ্মণ, আর আছে অবশ্যই বজরংবলী, সবই তো থাকবে, রাম সীতা লক্ষ্মণ থাকবে, সেখানে বজরংবলী থাকবে না তা তো হয় না। এরপরে এই কর্তামশাই তো এখানে বসে আছে, এই পাশেও সুন্দর গ্রামের ছবি। তারপরে দেখুন মূল নাট মন্দিরটায় ঢুকে গেলাম। গর্ভগৃহের সামনে যে নাট মন্দিরটা, বিশাল চত্বর জুড়ে নাট মন্দিরের ভেতরেও দুর্দান্ত কারুকার্য করা, মানে সব যদি খুঁটিয়ে দেখতে হয় অনেক সময় লাগবে, তো আপনাদের সঙ্গে অল্প অল্প করেই শেয়ার করছি। বিশাল নাট মন্দির, আর এখানেও কিন্তু নানা রকমের স্ট্যাচু করা আছে, যেমন কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, তারপরে নৃসিংহদেব, এছাড়া কিন্তু বজরংবলী, সমস্ত কিছু। এই জগন্নাথ মূল ফটকে ঢুকেই প্রথম গর্ভগৃহটা হলো বজরংবলী বা হনুমানজির। এটা হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রার ডান পাশে আছে, আর মধ্যিখানে আছেন প্রভু জগন্নাথ, তারপরে দাদা বলভদ্র ও দেবী মা সুভদ্রা, সঙ্গে অবশ্যই আছেন কিন্তু ভূদেবী সুদেবী। এখানে বজরংবলীর দেখুন মাথার উপরে এত সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে, আর এত সুন্দর কারুকার্য করা, মানে দুর্দান্ত লাগছে। এই সময় সবাই সন্ধ্যা আরতির ব্যবস্থা করছে, সন্ধ্যা দেখানো হচ্ছে। আর এই যে ঝাড়বাতিটা, এই একটা ঝাড়বাতিতে না পুরো নাট মন্দিরটা আলোয় আলোকিত। আর একজন ভদ্রলোক এখানে দাঁড়িয়ে যত ভক্তগণ আসছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তার ওপরেই আছে কিন্তু প্রণামী বাক্স বা ডোনেশন বক্স, এছাড়া কিন্তু বাটাতেও কেউ প্রণামী দিচ্ছে। এই যে মূল গর্ভগৃহেতে ভগবান শ্রী জগন্নাথ, মা সুভদ্রা ও বলদেব বসা আছে, দুটো করে মূর্তি আছে, একটা বড় একটা ছোট, আর সঙ্গে আছে ভূদেবী সুদেবী। মাথার উপরে অবশ্যই এখানেও আছে খুব সুন্দর একটা ঝাড়বাতি, আর ওপরেও নানা রকমের কথা কাহিনী সমস্ত কিছু রয়েছে। এত সুন্দর মূর্তি, মানে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। মানসিকভাবে আমি একটু বিপর্যস্ত আছি, নানা রকমের নানা কথা বলে, তো সেইগুলো যাতে আর আমাকে না শুনতে হয়, সেই জন্য ভাবি যে এই সমস্ত ঠাকুর মন্দির যদি দর্শন করে একটু শান্তি পাওয়া যায়।
এরপরে চলে আসলাম শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণজি বিগ্রহের গর্ভগৃহে। আর সঙ্গে তো অবশ্যই আছেন বজরংবলী। আর এখানেও এত সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে, মানে এত লম্বা টাইপের ডিম্বাকৃতি, এত সুন্দর যে, আর পুরো শ্বেত পাথরের তৈরি এই রামের আর সীতার আর লক্ষ্মণের মূর্তি। ওপরে দেখুন বিশ্বমিত্র মুনির সঙ্গে হয়তো রাম লক্ষ্মণ, এখানে দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমস্ত কিন্তু নাট মন্দিরে রয়েছে। আর এই যে নৃসিংহদেব, সমস্ত নাট মন্দিরটা ঘুরে দেখতেও কিন্তু অনেক সময় লেগে যাবে। এইবার বজরংবলী কে আর একবার আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিচ্ছি। অপূর্ব, আপনারা মানে আমি তো ভিডিওতে দেখাচ্ছি, আপনারা সামনে এসে কলকাতায় যারা আছেন স্বচক্ষে দেখুন, মন প্রাণ জুড়িয়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। শ্বেত পাথরের তৈরি রাম সীতা লক্ষ্মণের মূর্তি। যদি কেউ অযোধ্যায় বা রাম মন্দিরে না যেতে পারেন তো এখানেই চলে আসুন না। সবাই তো আর্থিক বল, মানসিক বল, শারীরিক বল থাকে না। এখানে দেখুন রামের ধনুক ভাঙা পনেরও একটা স্ট্যাচু করা রয়েছে। এদিকে রয়েছে মাতা সীতা মালা বরমালা হাতে নিয়ে। আর এত অপূর্ব মা সীতার বস্ত্র হালকা পদ্মর কালারে, তাছাড়া লক্ষ্মণ রামচন্দ্রেরও কিন্তু বস্ত্র দুর্দান্ত। দেখুন ভক্ত সমাগম একটু একটু করে হচ্ছে, প্রত্যেকেই আসছে, বসছে, প্রণাম দিচ্ছে, প্রসাদ নিচ্ছে। কেউ অপেক্ষা করছে সন্ধ্যা আরতি গান বা কীর্তনের সামিল হবে বলে, কেউ আবার প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। লোক সমাগম কিন্তু টুকটুক করে হচ্ছে। তবে এখনও কিন্তু অনেকেরই অজানা, এখনও ফাঁকা আছে, অনেক শান্তিতে দর্শন করতে পারবেন, কোনো রেস্ট্রিকশান নেই। যত খুশি ছবি তুলতে পারবেন, যত খুশি আপনারা বসে থাকুন, কিচ্ছু হবে না। তিনটে গর্ভগৃহ দর্শন করতে করতে সন্ধ্যের সময় হয়ে গেল। তো একজন সন্ধে দিচ্ছেন, এক দিদি। সকালে ভোগ হয় কি দিদি? তোমরা যদি রাখো আমার অসুবিধা নেই, আমি ওই মন্দিরটা ঘুরে আসি তাহলে। আমি কালী মন্দির। কটা বাজে? 6টা। এখানে কি দুপুরে ভোগ হয়? ভোগ হয় কটার সময় হয়? একটার সময় এলে প্রসাদ পাবে, অন্ন প্রসাদ। 12টায় ভোগ লাগানো হয়। জোরে বলো, জোরে বলো। 12টায় ভোগ লাগানো হয়, 1টায় অন্ন প্রসাদ পাবে। আচ্ছা আচ্ছা। রোজ ভোগ লাগে না এখানে? আর সন্ধ্যেবেলা কখন এই এখন থেকে পুজো হয়? 7টায় আরতি হয়। 7টার সময় আরতি শুরু হয়। গ্রামের লোকজন মিলেই এই মন্দিরটা করা হয়েছে না? এইটা চাঁদা টাঁদা দিয়ে 11ই জুলাইতে উদ্বোধন হয়েছে না? আর ঝুলন জন্মাষ্টমীতেও কিছু হয়েছে? হ্যাঁ, জন্মাষ্টমীতে আমাদের ওইখানে রাধাকৃষ্ণ মন্দির, ওইখানেতে অনুষ্ঠান হয়েছিল, এখানেও হয়েছিল। আচ্ছা, ঝুলনেও হয়েছে। আর জন্মাষ্টমী রাধা অষ্টমীতেও হয়েছে? হ্যাঁ, রাধাষ্টমী। কোনো অনুষ্ঠানের দিন স্পেশাল? মানে আমাদের মন্দিরে প্রতিদিন পূজা হয়। সকালে মন্দির কখন খোলে? সকালে মন্দির খোলা হয় 5টায় খোলা হয়। আর 5টায় খোলা হয় আর বন্ধ হয় 2টোয়। ওই অন্নসেবা দিয়ে 2টোয় বন্ধ হয়, 4টায় খোলা হয়, 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত খোলা থাকে, তাই তো? আবার 8টায় বন্ধ হয়। আর দুপুরে প্রসাদ, অন্ন প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, দেওয়া হয়। 12টায় ভোগ লাগানো হয়, 1টা থেকে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, কোনো কুপনের ব্যবস্থা আছে? কিছু নেই, আমরা এমনিতেই দিই। এমনি দেওয়া হচ্ছে? অন্নভোগ বসে খাওয়ানো হয় না এমনি পাতায় করে প্রসাদ? কতজন মোটামুটি লোক হয়? মঙ্গলবার শনিবার, মঙ্গলবারে আর শনিবারে পূজা হয়, তো ও 150, কোনোদিন 200, 200। আর অনুষ্ঠানে হয়তো 500। সবে তো 2 মাস হলো, অনেক হয়। তা কেমন লোকজন হচ্ছে? অনেক লোক, অনেকেই জানছে, অনেকে আসছে, অনেকেই জানে না। যাই হোক, আপনার নামটা একটু বলুন, জোরে বলুন। অপরাজিতা মণ্ডল। অপরাজিতা মণ্ডল। আপনি কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এখানে। আপনি এখানে পুজো করেন? হ্যাঁ।
মানে পুজোর সমস্ত তত্ত্বাবধানে থাকেন। আচ্ছা, সন্ধ্যা আরতি 7টায় শুরু হবে? হ্যাঁ, 7টায় শুরু হয়, 8টায় শেষ হয়ে যায়। আচ্ছা, 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। 8টার সময় যদি থাকে একটু দেরি হয়, 8টা 8:30 বাজে বন্ধ হয়। আর সকালে যে 5টায় খোলা হয় তখন কি কোনো আমরা ওই মন্দিরটা পরিষ্কার করতে ভিতরটা, বাইরে অন্য লোক করে, ভিতরটা করে আবার ফের পূজা টুজা ভোগ টোগ দেওয়া হয়, এমনি যেমন মিষ্টি, তারপরে বেলা 10টার দিকে ফল প্রসাদ দেওয়া হয়। আচ্ছা। আর 12টায় অন্য প্রসাদ দেওয়া হয়। আর সকালে কি কোনো মঙ্গল আরতি হয় বা গান হয়? 6টার সময় সন্ধ্যাবেলায় গান হয়, দুপুরবেলাও গান হয়, আরতি হয়, ভোগ আরতি হয়। ভোগ আরতি হয়। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। এসব আমি একটু না, আপনি এটা প্রসাদটা থাক, আমি একটু ওই মন্দিরটা ঘুরে আসি। আমি এখানে থাকেন তো? আপনিও কি এই পুজোর তত্ত্বাবধানে থাকেন? আপনার নামটা বলুন একটু। চঞ্চল মণ্ডল। আপনি ওই এখানকারই বাসিন্দা? আপনার ওয়াইফ কি উনি যার সাথে কথা? আচ্ছা, আপনার ওয়াইফ। আপনারাই কি যে রোজকার পুজো, নিত্য পূজা, ভোগ সবের ব্যবস্থা করেন? আচ্ছা, ওই দুপুরবেলা 12টার সময় আমাদের ভোগ কি হয়? অন্নভোগে কি হয়? অন্নভোগে হয় ভাত, ডাল, 5 রকম ভাজা ব্যঞ্জন, 5 রকম ভাজা থাকে, তরকারি থাকে। কোনোদিন সুজি হয়, কোনোদিন পায়েস হয়, কোনোদিন চাটনি হয়, পাঁপড় হয়। আর সন্ধ্যাবেলা কিছু ভোগ হয়? সন্ধ্যাবেলা মিষ্টি প্রসাদ দিয়ে। মিষ্টি প্রসাদ দিয়ে। আর সকালবেলা 10টার সময় ফল 10টার সময়, ওটা 8টার মধ্যে আমাদের পুজো হয়। 8টার মধ্যে ওটা ফল দিয়ে ভোগ হয়? মিষ্টি প্রসাদ, মিষ্টি সকাল ফল 8টায় মিষ্টি প্রসাদ দিয়ে পূজা দেওয়া হয়, আরতি হয়। দুপুর 12টায় অন্নভোগ দেওয়া হয়, আরতি হয়, হরিনাম হয়। সন্ধ্যা 6:30টায় হরিনাম হয়, আরতি হয়, পূজা হয়। 8টা পর্যন্ত মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর দুপুরবেলা অন্নপ্রসাদ দেওয়া হয়, তার জন্য কিছু 2টোর সময় মন্দির বন্ধ করা হয়। হ্যাঁ, 2টা থেকে 4টে পর্যন্ত। 4টে পর্যন্ত 2 ঘন্টা বন্ধ থাকে, 4টে খোলা হয়। 4টেই খোলা হয়। আর অন্নপ্রসাদের জন্য কোনো কুপন ব্যবস্থা নেই, এমনি যে আসে আমরা ভক্তদের বিনা পয়সায় বিতরণ করি। আচ্ছা, ওটা প্রসাদ হিসাবে বিতরণ। আর এই যে মন্দিরটা তৈরি হয়েছে, এই মন্দিরটা তৈরি করতে যে খরচা সমস্ত, এইটা কি এই গ্রামের লোকেদের? আমাদের এখানকার গ্রামের লোক, স্থানীয় লোক বা বাইরে থেকে যে সমস্ত ভক্তরা আছে তাদের প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেকের দানের টাকায় এই মন্দির তৈরি। আচ্ছা, অনেকে অনেক বড় বড় ডোনেশন দিয়েছেন, অনেক বড় টাকা দিয়েছে। যারা বড় মনের মানুষ তারা অনেকে হেল্প করেছে, সাহায্য করেছে, তাদের প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, আপনি জগন্নাথ মন্দির, এটা তো কলকাতায় দ্বিতীয়, এর আগে খিদিরপুরে জগন্নাথ মন্দিরে গেছেন কোনোদিনও? যাননি। আচ্ছা, ঠিক আছে। এখন মনে হয় গান আরতি হবে। হ্যাঁ, আমাদের এই মন্দিরে আরো অনেক কাজকর্ম বাকি আছে। হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি। আপনাদের 11ই জুলাই উদ্বোধন হয়েছে, তাই তো? নমস্কার, ধন্যবাদ দাদা। মেয়ে বিয়ে হয়ে গেছে। ও, আপনি সকাল 5টায় আসেন রোজ? আর 9টা পর্যন্ত থাকেন? 9টা পর্যন্ত থাকি। আচ্ছা দাদা, আপনি একটু এখানে রাখেন, আমি ওই কালী মন্দিরে পুজো দিয়ে আসছি। আমি ওই কালী মন্দিরে একটু যাচ্ছি, হাজরা কালী মন্দিরে একটু পুজো দিয়ে, এখানে এটা ছুলে প্রসাদ হয়ে যাবে তো। হ্যাঁ, আমি আসবো, এসে প্রসাদ দিই। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আপনিও তো এখানেই সেবায়? আমিও এখানে থাকি। আপনিও এখানকার লোক? 6টা থেকে এখন রাত। এই গ্রামেরই লোক তো আপনি? হ্যাঁ, এইখানেই সব। আচ্ছা, জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, বজরংবলী আর রাম, সীতা, লক্ষ্মণের। এরপরে এখানেই আছে হাজরা কালী মন্দির, সেই কালী মন্দিরে যাচ্ছি সেখানে পুজো দিতে। তো চলুন হাজরা কালী মন্দিরে এখন যাই। আর জগন্নাথ মন্দিরে এখন আরতিও শুরু হয়ে গেছে। এই যে এইবার চলে এসেছি হাজরা কালী মন্দির, শ্মশান কালী মন্দির, সবটাই এক জায়গায় আছে। স্বয়ং ভোলেনাথও আছে। ভোলেনাথ আর এই যে এটাই দেখছেন, ইনিই হলেন হাজরা কালীমা। নিচে পঞ্চদেবতাও আছে। একেই আমি ভেবেছিলাম যে হরগৌরী, কিন্তু হরগৌরী না, হাজব্যান্ড আগে আগে এগিয়ে যাচ্ছে। মন্দিরটা দেখুন, দূর থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর। একই টাইপের কিন্তু সমস্ত মন্দিরগুলো, মানে রাধাকৃষ্ণ মন্দির, এই হাজরা কালী মন্দির। তো এইবার মন্দিরের ভেতরে ঢুকবো, এখানে কি কি আছে। আর সমস্ত মন্দিরের ওপরেও কিন্তু এই জগন্নাথ মন্দিরে যেমন স্ট্যাচু করা, সমস্ত এখানেও কিন্তু আছে। তো এখানে জিজ্ঞেস করলাম যে পুজো হবে কি না, তখন বললেন যে হ্যাঁ, পুরোহিত মশাই এখানে দাঁড়িয়ে আছেন। বললো হ্যাঁ আসুন, ভেতরে পুজো হবে। তো এখানে তারাপীঠের মা, বামাখাপা সবাইকে দেখলাম। অনেক দিন আগে তারাপীঠে গেছিলাম, কবে আবার মায়ের দর্শন পাবো জানি না। তো এখানেও একটু ছবি তুলে নিলাম, পুরো ভিডিও দেখুন। মন্দির চত্বরটা ওই দূরে, ওইটা হলো রাধাকৃষ্ণ মন্দির। এছাড়া বনদেবীর মন্দির আছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। লোমওয়ালা ভেড়াও এখানে দেখতে পেলাম।
এইবার মন্দিরের ভেতরে চলে গেলাম গর্ভগৃহে। এখানে দেখুন পুরোহিত মশাই নাম গোত্র কিন্তু জিজ্ঞেস করে পুজো দিয়ে দিলেন। তো এইটা আমি ভেবেছিলাম যে হরগৌরী না, ইনি হলেন হাজরা কালীমা, মানে শান্ত কালী, জীব বার করা নয়। এই হলেন ভোলেনাথ মহাদেব, আর পাশেই আছে হলো শ্মশান কালী। তো আমি জিজ্ঞেস করলাম যে শ্মশান কালী মানে তো তাহলে কাছে শ্মশান আছে? তো শ্মশান ছিল, এখন সেখানে আর দাহ কাজ কমপ্লিট হয় না। তো যাই হোক, এরপরে এখানে সমস্ত পুজো পাঠ শেষ করে আমি একটু ঘন্টা বাজিয়ে নিলাম সন্ধেবেলা। হাজব্যান্ডও প্রণাম টোনাম করে নিল। তারপরে বললাম মায়ের সামনে একটু ছবি তুলে দাও, মায়ের সামনে একটুখানি ছবি তুলে নিলাম। আর তো হাজরা কালীমা ও ভোলেনাথকে আরেকবার দর্শন করিয়ে আমি হাজরা কালীমায়ের সঙ্গে একটা ছবির সেলফি তুলে নিলাম। কি আর করা যাবে, কর্তামশাই একদম ছবি তুলে দিতে চায় না, তো একা একাই তোলা। এটা ভালো, একদিকে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো সেখানে ছবি তুলে নিয়ে একটু ঘন্টা বাজিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমি চলে যাব যে এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই রাধাকৃষ্ণ মন্দিরে। আর তার আগে পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলে নিই। তো হাজরা কালী বাড়ি বলে, তাই না? এই মন্দিরে আপনি কি এখানে পুজো করেন? আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে একটু জোরে বলুন। আমার নাম হচ্ছে গোপালচন্দ্র হালদার। আপনি কি এখানকার লোকাল লোক? হ্যাঁ, আমি না স্থানীয়। স্থানীয়, এখানেই থাকেন? এখানেই আপনার বাড়ি? এখানে আমাদের ঠাকুরদা পূর্বপুরুষ, আমাদের এই যে চার পাঁচ পুরুষ চলছে। আপনি এখানে নিত্য পূজা করেন? হ্যাঁ। মানে এখানে কি হরপার্বতী পুজো, মহাদেবের পুজো আর হাজরা কালী মায়ের পুজো? এই যে পঞ্চদেবা, হাজরা কালী, শিব, শ্মশান কালী। ওটা শ্মশান কালী। সব পুজোই কি আপনি করেন না আলাদা আলাদা? না, এখানে যা আছে আমি পুজো করি। আচ্ছা, কখন? পিছনে বনগিরি। আর সকালে কখন আসেন? সকালে ওই 11টা, 11:30, 11টা, 10টা। আর নেই প্রতিদিন, সব দিন তো সমান না। ওই পুজো ওই সময় হয়, সকালের পুজো? না, সকালে পুজো না, ওই সময় আসি, এসে পুজো 12টা থেকে 12:30, 1টার মধ্যে আমার পুজো করতে গেলে তখন মন্দির খোলা থাকে। আর বিকেলে কখন খোলে? বিকেলে 5টার পরে খোলে। 5টার থেকে কতক্ষণ? 8টা পর্যন্ত? 8টা পর্যন্ত। আচ্ছা, আগে এই মন্দিরটা কত বছরের? এই মন্দিরটা 4-এর উপরে হয়ে গেছে। 4-এর উপরে মানে 400 বছর উপরে। 400 বছরের পুরনো মন্দির এটা। আর জগন্নাথ মন্দিরটা এই মানে সদ্য তৈরি হয়েছে। মন্দিরটা এখন দেখছো যেটা, এটা নতুন মন্দির, এটা 29 বছর চলছে। 29 বছর হয়ে গেছে এখন যেই পজিশন চলছে। হ্যাঁ। আর আগে কেমন ছিল? আগে ছিল একটু 3 সাইডে, 2 সাইডে বেড়া না, বেড়া না, ওই কি দেওয়া ছিল, অ্যালবেস্টার দেওয়া ছিল 2 পাশে, আর মাঝখানে এই ছাদ ছিল, ঢালাই ছাদ ছিল। এইখানে তো আগে লোকাল লোকেরাই পুজো করতো, এখন জগন্নাথ মন্দিরের জন্য এখানেও অনেকে আসছেন, তাই তো? হ্যাঁ। তো এখানে মোটামুটি বাৎসরিক পুজো কবে হয়? শিবরাত্রি, তারপরে শিবরাত্রি, নীল পুজো, শিবরাত্রি, ওই যে যখন ওই ইয়ে হয়, নীল পুজো হয়, নীলের গাজন হয় এখানে। হ্যাঁ, নীলের গাজন হয়, ওই যে পাঁঠা বলি হয়, সব হয়। ও, এখানে বলি হয়? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা একটু অ্যাড্রেসটা বলে দেবেন? এই জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে ধর্মতলা পাচড়িয়া। হ্যাঁ, ধর্মতলা পাচড়িয়া। ধর্মতলা পাচড়িয়া। হ্যাঁ। বাসে আসতে গেলে কিরকম করে আসতে হবে? হ্যাঁ, বাসে আসতে গেলে কোন জায়গা থেকে আসছে? এই আমাদের এই টাউনের মধ্যে এই তো বাস আসছে, তো অনেক রকম। কোন স্টপেজ? আপনাদের স্টপেজটার নাম কি? আমাদের টপিস এই তো হাজরা কালী টপিস। হাজরা কালী বলতে হয়, তাই তো? আচ্ছা, মশাইয়ের সঙ্গে কথা বলে শুনলেন তো 400 থেকে 500 বছরের পুরনো। তারপরে ভোলেনাথের সাথেও একটা সেলফি তুলে নিলাম, অনেকে পুজো দিচ্ছেন, প্রণাম করছেন। এইবার চলে আসলাম যে বলির স্থানটা, এইটা কিন্তু সম্পূর্ণ কভার করা রয়েছে একটা গ্রিল দিয়ে। এইখানে বলি হয়, অনেক পাঠাই এখানে বলি হয়। আর বলিটা কিভাবে হয় সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি এখানকার স্থানীয় লোকেদের মাধ্যমে। এরপরে চলুন যাব হলো রাধাকৃষ্ণ মন্দিরে। তার আগে হাজরা কালী
মন্দিরে বাইরে দাঁড়িয়েও একটা সেলফি তুলে নিলাম। এরপরে চলে আসলাম কৃষ্ণ মন্দিরে। তো চলুন কৃষ্ণ মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই আর প্রত্যেকটা মন্দিরের ওপরেই কিন্তু সমস্ত কাহিনী আছে। এখানে দেখুন কালিয়া দমন হয়তো দেখানো হচ্ছে, সমস্ত মন্দিরগুলোর বাইরেই কিন্তু এরকম কারুকার্য করা। এখানে গৌর নিতাই দুটো স্ট্যাচু, দুটো গেটের সামনে, এন্ট্রান্স গেটের সামনে। এখানে এক দাদু বসে আছেন, ইনাকে জিজ্ঞেস করলাম আপনি কি এখানেই থাকেন, আপনার নাম কি? কোনো উত্তর দিল না, শুধু মাথা ঝোলালো। জানি না উনি কথা বলতে পারেন কি না। এখানে দেখুন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত সমস্ত উল্লেখ করা রয়েছে, মানে সমস্ত স্ট্যাচুর মাধ্যমে। এইবার চলুন আপনাদের রাধাকৃষ্ণ বিগ্রহের সঙ্গে পরিচয় করে। অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে একদম মন প্রাণ জুড়িয়ে গেল। এরকম প্রত্যন্ত গ্রামে এত সুন্দর বিগ্রহ, যদিও এখন নিউ টাউন হয়েছে, কিন্তু এই মন্দিরগুলো কিন্তু অনেক বছরের পুরনো। গ্রামের স্থানীয় লোকেদের মাধ্যমেই এখানে পুজো পাঠ হতো। নতুন করে এই 30 বছর আগে মন্দিরগুলোকে রেনোভেশন করানো হয়েছে। আর দেখুন আস্তে আস্তে সন্ধে যেহেতু হয়েছে, এখন টুকটাক লোকজন কিন্তু আসছে, আস্তে আস্তে ভক্ত সমাগম হচ্ছে। আর দূরে দেখুন সমস্ত নিউ টাউনের উঁচু উঁচু বড় বড় বিল্ডিং। দেখুন মন্দিরের ওপরে লক্ষ্মীনারায়ণ বসে আছেন, নারদ মুনি রয়েছেন। যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইবার চলুন আবার যাই মন্দিরের গর্ভগৃহে আর চারপাশটা একটু পরিক্রমা করিয়ে নিই। ওকেই দেখলাম বাঁদিকে আছে শ্রী ঠাকুর, সারদা মা ও বিবেকানন্দ। তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপরে এখানে পুরোহিত মশাইকে কিছু কথা জিজ্ঞেস করলাম। পণ্ডিতজি, এখন কি এখানে সন্ধ্যা আরতি হবে? আপনি করবেন এখানে সন্ধ্যা আরতি? মা কালীর পুজো আপনি করেন? কেন? আচ্ছা, আপনারা তো এখানকার লোকাল না? নিত্য পুজো এখানে আপনারাই করেন? এখানের জন্য প্রসাদ আনিনি, আসলে রাধাকৃষ্ণর মন্দির আছে জানতাম না। আবার একটা সেলফি তুলে নিলাম পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে। তো এখানে আমার সেলফি তুলে এখান থেকে এবার বেরিয়ে যাব। তো তারপরে এখানে যে শ্মশান ছিল, তারপরে এখানে কি পাওয়া যায়, তো তার আগে একবার রাধাকৃষ্ণ মন্দিরের যে চারপাশটা বলে, রাধাকৃষ্ণ মন্দিরের চারপাশটা একবার প্রদক্ষিণ করতে হয়। তো আমি এখানে প্রদক্ষিণ করছি, দাদুও দেখুন প্রদক্ষিণ করছে। তখন ওনাকে আবারও কিছু কথা জিজ্ঞেস করলাম, কিছুই উত্তর দিল না। তো একবার প্রদক্ষিণ করে ঘন্টা বাজিয়ে রাধাকৃষ্ণ মন্দিরে প্রণামী আমি বাক্সেই দিয়ে দিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। ভাবলাম বনদেবীর মন্দিরটাও বাদ দেই কেন, এটাও দেখে নিই। আর এই দেখুন পুরো চারপাশের চত্বরটা। হ্যাঁ, ওই যে বনদেবীর মন্দিরটা একবার দেখে যাই। এসে গেলাম যখন। এখানেও দেখুন ভোলে বাবা বিরাজমান। বলে মহাদেব অপূর্ব সুন্দর, সেই তাকেও একটু তুলে নিলাম। আর এখানে এরকম পুজোর সমস্ত ডালি পাওয়া যায় নানা রকমের দামে, সেটাও আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। আর এই মূর্তিটা আমি ঠিক বুঝলাম না। ও, এখানে ফুলের দোকান সব আছে, ফুল ফল সব কিছু পাওয়া যায় না পুজো? আমি তো জানতাম না, আমি তো নিয়ে চলে এসেছি যে নতুন হয়েছে। না না, এই মন্দিরটা অনেক দিনের, মানে জগন্নাথ মন্দির, ওই জন্য আমিও সব মন্দিরের জন্য মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি আমাদের ওখান থেকে। আমি এখানে যদি না পাই, ওই এখানে ফল টল সবই পাওয়া যায় না? দুবেলাই বসো না দিদি? আমরা ব্যবসা করছি অনেক দিন থেকেই, কিন্তু এটা 500 বছর আগে। হ্যাঁ, সে তো শুনলাম 400-500 বছর আগের। না, বলছি যে জগন্নাথ মন্দির কি দুবেলাই তোমরা এখানে ফুল নিয়ে বসো দোকানে? মানে সব কিছু পাওয়া যায় না, চেলি থেকে মোমবাতি, ফুল, মালা, নারকেল সব কিছু পাওয়া যায়। দিদি এখানে ডালা কেমন? ডালা কেমন এরকম মোটামুটি? হ্যাঁ 60 টাকা, হ্যাঁ 80 টাকা। মানে 60 টাকা হচ্ছে এই মাটিরটা, আর 80 টাকা হচ্ছে প্লাস্টিকের ঝুড়ি। ও ঝুড়িটাকে দিয়ে দাও? ঝুড়িটাকে ধরে নিয়ে 80 টাকা, আর মাটির সরাটা নিলে 60 টাকা। আর ঝুড়িটা যদি ফেরত দিয়ে দেয়, মনে করো পুজো দিয়ে, কেউ দেয় না মনে হয়, নিয়ে চলে যায়। পদ্ম নিলে 100 টাকা। আর পদ্ম আলাদা, তাই না? তোমার নামটা দিদি বলো। বলো, এমন লজ্জা পাচ্ছ কেন? তাহলে তো তোমার লোক আসবে তোমার দোকানে না, যারা জগন্নাথ মন্দিরে আসবে। হ্যাঁ, এখন বলছে তোমার নাম পুতুল মণ্ডল। আচ্ছা, কেন না, লোকে আসবে তো ভিডিও দেখে না। এইখানে অনেকেই আছে। ডালা আছে ফুল দিয়ে, হ্যাঁ 100 টাকা।
এ ফুল দিয়ে আছে 80 টাকা, মাটির সরা আছে 5 রকম ফল দিয়ে হ্যাঁ 60 টাকা। হ্যাঁ কি হাট কি এই ঠিকঠাক দাম বলো, না হলে ঠিকঠাক এসে দাম বলছি তো, মাটির এটা সরা দিয়ে। এই যে এখানে সব রকমের কিন্তু পাওয়া যাচ্ছে না, মিষ্টি ফল ফুল। দোকান সন্ধ্যাবেলা থাকে না বলে আমি গুজিয়া সন্ধ্যা জন্য রেখেছি, ওটা শুকনো মিষ্টি। হ্যাঁ তাহলে ওটা থাকে 6 টাকায় 20 টাকা। 6টা 20 টাকা। আচ্ছা দুবেলাই বসো দিদি? দিদি তোমার নামটা বলো। আমার নাম দয়ারানী সরদার, আমি হাজরাতলার কমিটির মধ্যে সদস্য আছি। তোমরা আচ্ছা আচ্ছা এই যে জগন্নাথ মন্দির এখন হয়েছে, তার আগে যে এই যে হরগৌরীর মন্দির, হাজরা কালী, এটা ছিল পুরো গ্রামের মধ্যে। আমার এখানেই বাড়ি, আমার এখানে বিয়ে হয়েছে। এটা পুরো শ্মশান ছিল। যখন নিউ টাউন এসছে, নিউ টাউন এসে হিটকো এই জায়গাটা নিল। হিটকোর কাছ থেকে মানে বিঘে 2 মতো নোয়া আছে, আর বাদ বাকি আমাদের ব্রাহ্মণের আছে 3টে ব্রাহ্মণ। 2টো ব্রাহ্মণ লিখে দিয়েছে, একটা ব্রাহ্মণ লিখে দিনি, তাদের জন্য এখনো কেস চলছে। সেই ব্রাহ্মণদের প্রতি বছর করে ওদের একটা করে পালা দেওয়া হয়, আর বাদ বাকি যে পয়সাটা ইনকাম হয় মন্দির কমিটি জমা হয়। তোমাদের এইটা এই গ্রামের লোকজন মিলেই এই জগন্নাথ মন্দির করা হয়েছে না? লোকজন না, আমাদের গ্রামের লোকে যখন মেলাঘাটে আসে সবাই দান একটু জোরে বলো। বলে আমাদের গ্রামের লোকজন যারা আছে, কমিটি 300 থেকে 350 সদস্য আছে, তারা গ্রামে গ্রামে প্রচার করে ভিক্ষা করে নিয়ে প্রথম হাজরাকালী মন্দির করে। হাজরাকালী মন্দির করার পরে এইবারে সবাই দান করতে থাকলো। দান করার পরে আজ এই জগন্নাথ মন্দির হয়েছে। এখনো কিছু বাকি আছে, লোকে দান করছে, গেটটা বাকি আছে। হ্যাঁ এখনো গেট বাকি, এই তো তৈরি হ্যাঁ, হয়েছে। এটা তৈরি কিন্তু হয়েছে। এখন তো এই জগন্নাথ মন্দিরের জন্য লোক আসছে, এছাড়া তোমাদের এই যে শ্মশান কালী বা এই যে হরগৌরী বা তোমাদের এখানে যে বলি হয়, তারপরে যে এই যে গাজনের মেলা হয়, এইতে কি ভিড় হয়? এটা নীল ষষ্ঠীর দিনকে হয়। নীল ষষ্ঠী যেটা নীলের ঘরে আমরা বাতি। আগের দিনে আমাদের এই ধর্মতলা, পাঁচুরিয়া, কুলবেড়ে, মানে আমাদের আশেপাশের গ্রামে আমরা এখানে 400 সাথে করে আগের দিন আমরা নিরামিষ খেয়ে উদ্দুরি নিই। বাগবাজার থেকে সব হেঁটে আমরা জল নিই। সেই জলটা যেমন তারকেশ্বরে ঢালা হয়, এখানে আমাদের মানে কি মানে 15-16 হাজার লোক। ও মেলা বসে কি এখানে? মেলা বসে 5 দিন হয়, 5 দিন। 5 দিন ধরে এখানে মেলা হয়? মেলা হয়, আর 10 দিন আমাদের মেলাটা থাকে, ভাঙা মেলা। ও ওটা দোসরা বৈশাখে মেলাটা হবে। ও আর যেদিনকে আমাদের নীল সন্ন্যাসী মায়ের মেন পুজো হবে, নীল সন্ন্যাসী রাত্রিরে, সংক্রান্তির আগের দিন। সংক্রান্তির আগে। এই যে সারা বছর যে মানতটা করা থাকে, যে আমরা পশু বলি, যে কানগুলো কেটে ছেড়ে দেওয়া হয়, ওই পুজোর আগের দিন আমাদের সব পাঁটা আমাদের মন্দিরের ধারে বাড়ি চলে আসবে। সেই পাঁটাগুলো আমরা রেখে দেবো। মায়ের যখন বলি হবে আপনি চলে আসেন? আপনি চলে যাবে, গ্রামে থেকে কোথায় যাবে না, মানে কোনো খোঁজ করতে হয় না? ওরা সব চলে আসবে। কমিটির লোক যদি দেখতে পায়, গ্রামের মধ্যে সব ধরে নিয়ে এক জায়গায় জড়ো হবে। যে কটা পাঁটা হবে, 200 হোক 250 হোক, আগে কিন্তু পাঁটা বলি হতো, এখন পার্টিগত হিসাব হয়ে ওইটা বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা পাঁটার কোপ করে মাথাটা নিয়ে আমার হাজরাকালীর যে শ্মশানকালীর যে ভোগটা, ওটা ভোগ করতে হয়। মাথা দিয়ে ওকে পুড়িয়ে শোল মাছ যে মন সুরেশি থাকে, সে ওই ভোগটা করে দিতে হয়। এই আলো টালো বা এখানে যা চৌধুরীর যা দোকান আছে তখন থাকবে না, রাত 12:30টার পরে সব নিস্তব্ধ হয়ে যায়। তোমাদের তো এত আলো ছিল না, এখন তো নিউ টাউন হয়ে হিটকো থেকে একটু পাস করেছে, যাতে হেল্প করেছে কমিটির লোককে বলে, বা আমাদের কমিটির হেড যারা সদস্য আছে, নিরঞ্জন বাবু আছে, সভাপতি, সহসভাপতি আছে, বাপি নস্কর, বিভিন্ন লোক আসছে। তারাই এসে এবারে বললো হিটকোকে সামনে যে দোকানগুলো আছে, এটা হিটকোর আন্ডারে আমরা রেখে দিয়েছি বারবার। আর এই যে এখনো তো এত বাগান জঙ্গল রয়েছে, এইগুলো তোমার সমস্ত তৈরি হবে না? হ্যাঁ, এটা আমাদের পুরো ফাঁকাই পড়ে থাকবে, কারণ এগুলো মেলায় বসা মেলা। আর তোমাদের কি এখানে দোকান হওয়ার আয় আছে না? এরকমই থাকবে? আমাদের কমিটিকে বলেছি যে আমাদের একটা জায়গা পার্মানেন্ট দোকান করে দাও। হ্যাঁ, ওরা আমাদের এখানে গ্রাম অঞ্চলে তো যখনই আমরা পার্মানেন্ট করবো, প্রচুর লোক এসে বলছে আমাদের দাও, আমাদের দাও। তাই এইবার আমরা কি করছি, ছাতা টাঙিয়ে এখন ব্যবসা করছি। আমাদের এখানে মানে কোনো কিছু দোকানের কোনো ব্যবসা, আমার একটা ঘুমটি করেছিলাম, কমিটির লোক বাদি করেছিল, আমি রাস্তায় রেখে দিয়েছি, ওখান থেকে আনা নেওয়া করছি। এবার আমাদের গ্রামের লোকের সবার তো চাহিদা আছে যে উনি একটা, তোমরা এখানে বছর পর বসছো? এখানে বসছি, মানে তোমার পূর্বপুরুষরাও বসতো? না, এটা আমি কমিটির মধ্যে আছি পূর্বপুরুষ। আমার বিয়ে হয়েছে 21 বছর বয়স। আচ্ছা আচ্ছা। মানে আমি ধর্মতলা পাঁচুরি, আমার পাশের গ্রামে। আচ্ছা, মনে করো 1 নম্বর বা নিউ টাউন থেকে আসতে গেলে তোমাদের অ্যাড্রেসটা একটু বলো না? নিউ টাউন মানে আমাদের ওই উল্টোডাঙ্গা থেকে আসতে গেলে K1 এ আসলে হবে, KB 16 আসলেও চলে যাবে। সাবুজির বাস ধরলে আমাদের কারিগরি ভবনে বা হাজরাকালী মন্দির, কারিগরি ভবন বা হাজরা কালী বাড়ি বললেই এই স্টপেজে নামিয়ে দেবে। এছাড়া অটো চলে? অটো চলে। আচ্ছা, এইটা হচ্ছে কি, শনিবার মঙ্গলবার মায়ের পুজো হয়,
আচ্ছা। আর জগন্নাথের এখন দুপুরে অন্ন সেবা দেওয়া হয়, হ্যাঁ, 12টা থেকে প্রসাদ পাওয়া যায়, হ্যাঁ। আসলে ওটা ফ্রি প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, সেটা শুনলাম। সন্ধ্যে সকালে আমাদের জগন্নাথের আরতি হয়, আর মায়ের সন্ধ্যে সকালে প্রতিদিনই আরতি হয়। কিন্তু শনিবার মঙ্গলবার এখানে পুজো হয়, বিয়ে হয়, অন্নপ্রাশন হয়। ও, এখানে বিয়েও হয়? হ্যাঁ, বিয়েও হয়। আর এই যে ভোগ বলিদানের যে জায়গাটা দেখলাম, এখন বলি হয় না? না, এখন হয় না, বছরে একবার। ওই শুধু ওই নীল সন্ন্যাসীর দিনকেই হবে, ওই রাত্রে বেলা যেটা বলছে, তাই রাত 8-10টার মধ্যে 5টা কোপ করে সেরে দিতে। আর কালী পুজো? কালী পুজো হয় ওই রাত্রি, ওটা হচ্ছে হর পার্বতী আমাদের, মানে এই কালীটা, হাজরা কালীটার, কালী ঠাকুরই তো জীববার হয়, কিন্তু আমাদের এই ঠাকুরের জীব না, এটা শান্ত ঠাকুর। আর ওদিকে এটা হচ্ছে শ্মশান কালী, ওটা হচ্ছে পয়লা পৌষ 1 তারিখে হয়। ওই পুজোতে কি তোমার কালী হয় না? ওটা বলি দেওয়া হয়। আচ্ছা, এই যে হরগৌরী, এটা তোমরা বলছো যে এটা কালী মা, এনি হাজরা কালী, যে জীব ছাড়া, মানে জীব বার করা নয়। আমি তো ভাবলাম এ মা দুর্গা, কিন্তু এনি কালী, তাই না? হাজরা কালী, এই কালীর রূপটা হচ্ছে শান্ত কালী। আচ্ছা, শান্ত কালী। আচ্ছা, এইটা যে শ্মশান কালী বলছে, শ্মশান কালী ওই দিকেরটা আছে, পাশেরটা দেখেছি আমি। হ্যাঁ, শ্মশানটা কোথায় ছিল দিদি? এই যে বটগাছের গোড়া ছিল, যখন আমাদের সব তেল খাওয়া, গলায় দড়ি দেওয়া, যে গ্রামের লোকে যখন পয়সার জন্য নিয়ে যেতে পারতো না, আমরা বিয়ে হয়েও দেখেছি এখানে পোড়াতো। ও, বাচ্চা কাচ্চা, সেই শ্মশানটা এখন নিউ টাউন হওয়ার পর থেকে এখানে সেটা আর হয় না। আর এমনি এখানে তোমাদের লোকাল শ্মশান আছে? না, আমাদের এখানে লোকাল নেই, এখন সব আমাদের এই ভাঙর 1-2 এর মধ্যে আছে, সব আমাদের নিমতলা এখন নিয়ে যেতে হয়। এই গ্রামে আর কোনো শ্মশান না, নেই? আমাদের গ্রামে কোনো শ্মশান নেই। এবার বাচ্চা কাচ্চা মরে গেলে এখন তো সব প্রশাসনের ব্যাপার, ও সব সময় পোস্টমর্টম করে ওসব চলে ওনার রাখা। আর আগে না হলে ওই না, আমাদের এখানে আগে যাই হোক, তোমার এখানে ডালি বলো কিরকম? 2 রকম ফল দিয়ে দিই, ধূপ মোমবাতি দিয়ে 40 টাকা দিই, হ্যাঁ। আর 5 রকম ফল দিয়ে 60 টাকা, আর শাঁখা সিঁদুর মানে চেলি মালা 151 টাকা ধরা হয় টোটাল। মালা টালা সব জবার মালা, মানে আকন্দর মালা, বাবার মালা দিয়ে 151 টাকা। আর হনুমান মন্দির, এই জগন্নাথ মন্দিরের জন্য ডালি সাজা? হ্যাঁ, ওটা বললে আমরা দিই, ওটা বাতাসা দিই, মিষ্টি দিই, আর আমাদের কাঠের মিছরি দিই, বা প্যারা দিলাম, বা লাড্ডু দিলাম। ওটা আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোন ঠাকুরের প্রসাদ, যে যেরকম নেবে। হ্যাঁ, এবার ফল জিনিসটা সব ঠাকুরই চলে। হ্যাঁ, যাক, আমি না দিদি কিছু মনে করো না, আবার যদি ঠাকুর ডাকে তখন তোমাদের থেকে নেব। আমি তো যেখানে জানি না, একে তো জানি এটা নিউ টাউন, তারপরে এখানে সেইভাবে দোকান পাওয়া যায় না। সামনে সোমবার যেটা গেল শ্রাবণ মাসে আসলে ওই যে ডাউন টাউনের থেকে, আর এইটা পুরো লাইন পড়েছিল। আমি না ওখান থেকে সব, মানে বজরংবলির জন্য লাড্ডু, মা কালীর জন্য পেড়া, তারপরে এই যে জগন্নাথের জন্য সব, সাজের জন্য সব, রাম সীতার জন্য সব মিষ্টি নিয়ে চলে এসেছি। উদ্বোধন হয়েছিল 108 খানা মেয়ের ঘোড়া নিয়ে আমরা গঙ্গায় জল আনতে গিয়েছিলাম, তাই না? ওটা আমার কাছে আছে। ওই রাস্তা দিয়ে হেঁটে আসছে, ওই 108 খানা মেয়ের জল নিয়ে বাবার টান হয়েছে। ও, যা, খুব ভালো লাগলো দিদি তোমার সাথে কথা বলে। আর একটা বলে দিদি ভাই, ওই যে হরি মন্দির আছে, ওই হরি মন্দিরটা আমাদের শিবরাত্রিতে পুজো হয়, যেটা আমাদের ঘট বসায়, হরিনাম হয় সারা রাত, তারপরের দিনকে আমাদের মালসা ভোগ হয়। ওই যে পাশে শিব মন্দির আছে, ওইটা হচ্ছে হরি মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ওটা হচ্ছে শিব চতুর্দশীতে হয়, শিবের পুজো হয়। যারা রাত্রির জাগে তারা ওই হরিনাম শোনে, তারপর। আচ্ছা, ওই যে রাধাকৃষ্ণ মন্দিরে যে ঝুলন, জন্মাষ্টমী সব অনুষ্ঠান হয়, এখানে অনুষ্ঠান হয়, কীর্তন হয়, সব ওই গ্রামের লোকেরাই করো না? গ্রামের লোক করে, আমাদের কিছু কিছু ফ্ল্যাটের লোকের স্যারেরা আছে, অনুদান করে, তারা অনুদান করে, তাদের অনুদান দিয়ে হয়। খিচুড়ি ভোগ হয়, 10-12 হাজার লোক। যাক, খুব ভালো লাগলো। এখানে মোটামুটি 1, 2, 3, 4 চলে গেছে, আর একটা চলে। যাই হোক, এই দিদির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। দিদি, আপনার নামটা বলেছেন তো? দয়ারানী সরদা, ধর্মতলায় পাছুরিয়া বাগান। দয়ারানী সারদা, হ্যাঁ, ধর্মতলায় পাছুরিয়া বাগান। যাক, এই সরদা, হ্যাঁ, সরদা, সর্দার। আচ্ছা, সরদার না, শিউল কাস্টের সরদার। আচ্ছা, দয়ারানী সর্দার, ইনি ফুলের দোকান, সব রকমের, সব ধরনের পুজোর ফুল, ফল, মিষ্টি, চেলি, মালা সব কিছু পেয়ে যাবে। এরা লোকাল লোক। প্রদীপ, আগরবাতি, এমনকি শুকনো প্রসাদ, মানে শিব ঠাকুরকে দেওয়ার জন্য এখানে, মানে যেমন না, এইটা যে নিউ টাউন নতুন জায়গা, আপনারা এসে কিছু পাবেন না, সঙ্গে করে কিছু আনতে হবে না, এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। আচ্ছা, জগন্নাথ মন্দির শুধু, ও জগন্নাথ মন্দির, হনুমান, বজরংবলী, রামকৃষ্ণ,
তো হয়েছে। এছাড়াও আছে হাজারি কালীমা, হাজরা কালী যেটা কিনা শান্ত কালীমা, এছাড়া আছে শ্মশান কালী, আর আছে রাধাকৃষ্ণ মন্দির। সব কটাই তো আপনাদের সঙ্গে ঘুরে দেখালাম। তাহলে দিদি আসছি। এই দয়ারানী সর্দার দিদি মানে যে এই কমিটির মেম্বারও বটে, তার থেকে অনেক তথ্যই জানা গেল মন্দির সম্পর্কে, এখানকার সব কিছু সম্পর্কে। এইবার চলে আসলাম বনদেবীর মন্দিরে। বনদেবী আসলে এখানে জঙ্গল ছিল, অতএব যেখানেই জঙ্গল থাকে সেখানেই বনদেবীর পুজো হয়। আচ্ছা, এখানে আছে আবার বনদেবীর মন্দির, চারিপাশে এখনো জঙ্গল আছে, সঙ্গে নিউ টাউন তৈরি হচ্ছে। আকাশে পূর্ণিমার চাঁদও দেখা যাচ্ছে, প্রচুর লাইট রয়েছে। আর এখানেও দেখুন মন্দিরের ওপরে নানা রকমের স্ট্রাকচার, সঙ্গে বড় বড় দুটো বাঘ। জানি না এখানে বাঘ টাঘ ছিল কিনা। আর আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি না, সেখানেও জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে এখানে টুকটাক আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না মনসার কিছু আছে কিনা। তা আমি সোজা এবার মন্দিরের ভেতরেই চলে আসলাম গর্ব গিয়ে। দেখুন মা বনদেবী এখানে বিরাজমান বাঘের ওপরে। তো আর এই পাশে যে এইটা হলো সুন্দরবনের রাজা ছিলেন হয়তো, যাই হোক এনার নামটা আমি মনে করতে পারছি না। তো ওই বনদেবীর মন্দিরের ছবি তুলে প্রণাম করে আর এখানে প্রণামী দিয়ে এখান থেকে আমি চলে আসলাম। আর পিছনে তাকিয়ে দেখি কর্তামশাই নেই, একজন লোক শুধু বসে আছে, ভয়ও লাগছিল। আর ওই যেহেতু শুনেছিলাম যে শ্মশান রয়েছে, তো এখানেও ঘন্টা ঘন্টা বাজিয়ে প্রণাম করে এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর আগে একটু চারপাশটা দর্শন করিয়ে নিই। এই পাশটাই কিন্তু পুরো ঘোরার মতন ব্যবস্থা নেই, শুধু দুদিকে বারান্দা আছে। আর পুরো মন্দিরটা পেছনটা পুরোটাই কভার করা, কিন্তু মন্দিরগুলো সবই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো চলুন বনদেবী মন্দিরের সঙ্গেও বনদেবী মায়ের সঙ্গেও একটা সেলফি তুলে নিই। যেহেতু আমি এখানে এসছি, তো সেইখান থেকে সেলফি তুলে মাকে প্রণাম জানিয়ে এখান থেকেও কিন্তু আমি এবার বেরিয়ে যাচ্ছি। এরপরে আমি চলে যাব জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে যেহেতু পুজো দিয়েছিলাম, সেখানে প্রসাদ রয়েছে, একজনের কাছে দায়িত্বে রেখে এসেছি, তো তার থেকে প্রসাদ নিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। চলুন, আপাতত সব মন্দির দর্শন শেষ, এবার আবার মন্দিরে যাব, প্রসাদ নেব, তারপরে বেরিয়ে যাব। এখন বনদেবীর মন্দির থেকে বেরিয়েই একদম তুলসী মা বা বিন্দজি রয়েছে, এখানে বোঝা গেল নিয়ম নিষ্ঠার সঙ্গে সব জায়গায় পুজো পাঠ হয়। আর এখানে দেখুন কত লোক সমাগম হয়েছে, আর অনেক দোকান পাশারও বসেছে, সঙ্গে কিন্তু ব্র্যান্ডের মানে আমুলের আইসক্রিমের গাড়িও দেখলাম। এছাড়া এই যে ফুলের দোকান, ফুল মিষ্টির সমস্ত দোকান এখানে। আর এখানে দেখুন যে ফাউন্টেন বা ফোয়ারাটা রয়েছে, এখানে সবাই বসে রয়েছে, সঙ্গে কর্তামশাইও ফোন কারোর সাথে কথা বলছে। আমি এবার সোজা চলে এসেছি মূল গর্ভগৃহে। এখানে কিন্তু নাম গান চলছে। আর এখানে একজন মা ছেলেই হবে হয়তো, বাচ্চাটা মানে নিজের হাইটের থেকে মনে হয় কাসরটা ভারী, মা কিভাবে বাজাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছেন। তো তাদেরও একটু স্টিল ছবি তুলে নিলাম। আর নিয়েছে, কাসর বাজাচ্ছে, তো ওর মুখটা তোলার চেষ্টা করছে, কিন্তু ও মাথা নিচু করেই রয়েছে, মানে কাসরটাকে মনে হয় হ্যান্ডেল করতে পারছে না। অনেকে এখানে দাঁড়িয়ে আছেন, অনেকে এখানে বসে আছেন, অনেকে নাম সংকীর্তনে অংশগ্রহণ করেছে। আমি আবার চলে আসলাম শ্রীরামকে দর্শন করার জন্য। এত সুন্দর মূর্তি, মানে নয়নাভিরাম। তো এখানে দেখুন নাম গান চলছে। তো এই মূর্তি এখানেই যখন দেখা যায়, তো রাম মন্দিরে না গেলেও চলে। আর এখানে দেখুন এই যে সীতা সমস্ত কাহিনী, মানে রামায়ণের সোনার হরিণ, তারপরে লক্ষণের লক্ষণ রেখা, তারপরে সাধু বেশে রাবণ সীতাকে হরণ করে নেওয়া, এছাড়া দক্ষযজ্ঞ, সতীর দেহ ছিন্ন ভিন্ন হওয়া, সমস্ত তারাপীঠের মা কালী, সমস্ত কিছু এখানে কিন্তু আছে। এখানে অনেক কিছু কিন্তু গল্প জানা যায় এইগুলো ছবি দেখেই। মানে যারা পুরনো কাহিনী জানে, যারা জানেন, তারা বাচ্চাদেরকেও এখানে আনলে শেখাতে পারবেন, বড়দের তো ভালো লাগবেই। তো এই যে রাম সীতা বসে সোনার হরিণ বায়না করছে, তো এখানে চারপাশটা চত্বরটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো মেন রাস্তা, বড় চওড়া রাস্তা। আমরা প্রথমে গুগল ভুল রাস্তা দেখিয়ে দিয়েছিল, একটু ন্যারো রোড ছিল। এই যাওয়ার সময় আমরা বড় রাস্তা দিয়েই কিন্তু গেছি। আর যাওয়ার পথেই কিন্তু রয়েছে জগন্নাথের রথ। জগন্নাথ দেব রয়েছে, রথ থাকবে না তা তো হয় না। এবার আবার চলে আসলাম মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরের ভেতরে বাইরেটা আবারও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। আর এখানে কর্তামশাই ফোনে কারোর সাথে কথা বলছে। ফাউন্টেনের দেখুন কালারগুলো কত চেঞ্জ হচ্ছে, গ্রিন হচ্ছে, পিঙ্ক হচ্ছে, ব্লু হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। ভায়োলেট হচ্ছে। এখানে আস্তে আস্তে অনেক লোকজন, কেউ ভেতরে আছে, কেউ বাইরে আছে। আরতির সময় হয়তো আবার সবাই ভেতরে যাবেন, অনেকে আবার এখন ঢুকছেও পুজো দেওয়ার জন্য আর আরতি দেখার জন্য। তো মন্দির চত্বরটাও কিন্তু
খুব সুন্দর, মানে যেতে আর ফিরে আসতে তো মন চাইছিল না, কিন্তু কি করা যাবে, আসতে তো হবে, বাড়িতেও সন্ধ্যাবাতি দিতে হবে, তারপরে এতটা রাস্তা। মোটামুটি আমাদের হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। তো আর একবার আপনাদের সঙ্গে মূল মন্দিরটা দেখিয়ে দিই। রাতের জগন্নাথ মন্দির অপূর্ব শোভা। প্রসাদ দিয়ে বেরিয়ে আসার আগে মন্দিরে হরিনাম কীর্তনটা একবার চারপাশটা সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো জগন্নাথ মন্দির খুব ভালোভাবে দর্শন হলো। আপনারাও আসুন, দেখুন, খুব সুন্দর জায়গা, এখনও ফাঁকা আছে, যদিও সমস্ত কমপ্লিট হয়নি। এখানে শুধু কিন্তু জগন্নাথ মন্দির না, বজরংবলী, রাম, সীতা, লক্ষ্মণ, এছাড়া হনুমানজি, তাছাড়া জগন্নাথ, বলরাম, সুভদ্রা সমস্ত তো আছেই। সামনে আছে রাধাকৃষ্ণ মন্দির, হাজরা কালী মা, মহাদেব, এছাড়া শ্মশান কালী, এছাড়া বন দেবী আছে। মানে বন দেবী আমরা ছোটোবেলা বইতে পড়েছি, কিন্তু এখানে বন দেবীও আছে। আর ঢুকেই কিন্তু খুব সুন্দর একটা ফোয়ারা, এই ফোয়ারাটা কিন্তু এখানে চালু হয়েছে সন্ধ্যেবেলা, বিকেলবেলা এটা চালু করে, দিনের বেলা জানি না চালু করে কিনা, আমি যদিও সন্ধ্যেবেলাই এসছি। এর থেকে বেরোবার মুখে কর্তামশাইকে বললাম একটু দাঁড়াও ছবি তুলি, তো তুললাম, সেরকম ভালো মতন হয়নি, যা উঠেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আস্তে আস্তে এগিয়ে আসলাম। এই যে মন্দিরটা আপনাদের গেটের বাইরের থেকে একবার দেখিয়ে দিচ্ছি। মন্দিরটাকে প্রণাম জানিয়ে এইবার আমি চলে আসি গাড়িতে, না হলে কিন্তু এই জঙ্গলেই আমাকে ছেড়ে রেখে আমার কর্তামশাই চলে যাবে। এবার যাই, কর্তামশাই গাড়িতে উঠে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠি, তিনি তো অলরেডি বসে গেছেন। তারপরে না স্টার্ট দিয়ে আমাকে এই জঙ্গলেই ছেড়ে রেখে চলে যায়। তো পেছনে প্রসাদগুলো রেখে তারপরে আমি সামনে পৌঁছে যাব। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জগন্নাথ টেম্পল দর্শন করাবার জন্য। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 4টে থেকে 7টা, 3 ঘন্টা সমস্ত মন্দির দর্শন করলাম, সন্ধ্যা আরতি দেখলাম, পুজো দিলাম, সব কটা মন্দির ঘুরে ঘুরে।
এই হলো প্রভু জগন্নাথ দেবের রথ, কিন্তু এখানে কেউ ছিল না বলে রথের হাইটটা আমি এক্সাক্ট বলতে পারলাম না, জিজ্ঞেস করতে পারিনি। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, এখানেই ছিল শ্মশান। এখান থেকে রাস্তা হবে হয়তো। সুন্দর পূর্ণিমার চাঁদ। ও এই কর্তামশাইকে আবার রিকোয়েস্ট করলাম যে একটু 2 মিনিটের জন্য দাঁড়াও, একটু রথের ছবিটা তুলে নিই। অন্ধকার যদিও তো, আর এখানে একজন দাঁড়ানো ছিল, সেও দেখলাম চলে গেল। তো রথের ছবিটা অন্ধকারের মধ্যে যতটুকু পারলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে বোঝাই যাচ্ছে খুবই সুন্দর রথ। আর এরপরে আমরা নিউ টাউনের রাস্তা ধরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1 নম্বর উল্টোডাঙ্গা। যেখান থেকেই হোক সাপুরজির বাস কিন্তু সব দিক থেকেই চলে। সাপুরজিগামী বাসে আপনারা অনায়াসেই একবার চলে আসতে পারেন কিন্তু এই অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দির দর্শনে। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা একটু বড় হয়ে গেল, যে প্রত্যেককে অনুরোধ করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ডিটেইলে সব কিছু জানতে পারবেন, আপনাদের সুবিধা হবে। তো এরপরে কথা বলতে বলতে দেখুন আমরা সল্ট লেকের রাস্তায় ঢুকে গেলাম, মানে একটু ভুল হয়ে গেল। তারপরে আবার টার্ন নিয়ে আমরা নিউ টাউন মানে CC2 হয়ে আমরা যাব। তো যাই হোক, আমাদের এই দিন রাস্তা ফাঁকাও পেয়েছি প্রচুর। দর্শনটা এরকম শর্ট টাইমে ডিসিশন নিয়ে এত ভালো, মানে জগন্নাথের কৃপা না থাকলে এটা কোনো মতেই সম্ভব নয়। তো যখন সিগনালে দাঁড়িয়ে থাকি আমার হাত তো নিষ্পিস করতে থাকে, তো কী করবো, সেলফিই তুলে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার একদিন আসে ভিডিও, একদিন আসে শর্টস, বা পরপর 2 দিন শর্টসও আসে, ভিডিও আসে। তো আমার পাশে থেকে আমাকে আরও এনকারেজ করলে আমি আরও খুশি হয়ে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। মিষ্টি হাউস বেরিয়ে গেল, যদিও আজকে কথাই বলেছিলাম যে মন্দির দর্শন করবো আর বাড়ি চলে আসবো, সেটাই করলাম। এই যে ইকো পার্কের ছবি দেখতে দেখতে চলে আসলাম। নানা রকমের রাস্তায় রাস্তায় সমস্ত দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, তারপরে বিশ্বকর্মা পুজো হচ্ছে। এটা আমাদের মলপল্লীর প্যান্ডেল অলমোস্ট ডান, মানে বাঁশের কাজ। আর এই যে আরেকবার জগন্নাথ মন্দিরকে দর্শন করিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক তো করবেনই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নানা রকমের ভিডিও, রান্নার ভিডিও তো সঙ্গে থাকবেই। এছাড়া সামনে পুজো আসছে, ঘোরা ফেরা, আর যদি কোথাও যাই সেই ভিডিও তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তো জয় জগন্নাথ বলে আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো কয়েকটা স্টিল ছবি দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। We'll be right back.